নমস্কার, আমি সায়ন্তন রয়েছি তোমাদের সাথে। তোমরা শুনছো ফিকশন হান্ট। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আজ তোমরা শুনবে লেখিকা মিতালি হোমের কলম থেকে একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প, মা শীতলার পুনরাগমন। আজকের গল্প পাঠে রয়েছে আর্য। গল্পের সূত্রধারে আমি সায়ন্তন। শুনতে থাকো আজকের বিশেষ গল্প, মিতালি হোমের কলম থেকে তারানাথ তান্ত্রিকের কাহিনী, মা শীতলার পুনরাগমন। ফাল্গুন মাস চললেও হালকা হিমেল স্পর্শ থেকেই গেছে। ছুটির দিনে দুপুরে গিন্নির হাতের কষা মাংস দিয়ে পেট ভরে ভাত খেয়ে এখন বুঝতে পারলাম আজ খাবার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। এই ঠান্ডায় হজম করতে তেমন কষ্ট না হলেও এখন হাঁসফাঁস করছি। গিন্নি আমার অবস্থা দেখে বলল, এই জন্যই কথায় বলে লোভে পাপ আর পাপে জাগে। এখন খেয়েই যখন ফেলেছো আর তো তা পেট ফুঁড়ে বের করতে পারবে না। এখন শুয়ে পড়লে কষ্ট আরও বাড়বে। তুমি বরং বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করে এসো, তাতে করে খাবার হজম হয়ে যাবে। উপদেশখানা মন্দ দেয়নি বটে, কিন্তু এই ভর দুপুরে একা একা যাবো কোথায় ভাবতে ভাবতে হাঁটা ধরলাম। কোথায় যাব ভাবতে ভাবতেই আমার পা এক পরিচিত পথের দিকে এগিয়ে যেতে লাগলো। মোড়ের তেলে ভাজার দোকানে সান্ধ্যকালীন ভিড়ে তোড়জোড় চলছে। সেদিকে নজর যেতে কিশোরীর কথা মনে পড়ল। কিশোরীর সঙ্গে থাকলে এই দোকান থেকেই তেলে ভাজা নিয়ে আমরা দুজনে গল্প করতে করতে তারানাথের বাড়ির দিকে যাই। এখন যদিও ইচ্ছে থাকলেও কিশোরীর সাথে সাক্ষাৎ করা সম্ভব না। দুদিন আগে তার কোনো এক দিদির বাড়িতে যাবে বলে খবর পাঠিয়েছে। এক সপ্তাহ পর ফেরার কথা আছে। যদিও কিশোরী সঙ্গলাভ না হলেও তারানাথের কাছে যাওয়া যেতেই পারে। আমাদের জন্য তার ঘরের দরজা সব সময় খোলা। সুতরাং আর কিছু না ভেবে এগিয়ে চললাম মঠ লেনে সেই পরিচিত বাড়ির দিকে। আজ আর কড়া নাড়ার প্রয়োজন হলো না। দরজা আগে থেকেই অল্প খোলা। এমন তো আগে কখনো হয়নি। তবে কোনো বিপদ আপদ হলো নাকি? হলেও বা কেউ তো বাইরেও নেই। দুবার হাঁক দিয়ে তবেই ভিতরে প্রবেশ করব ঠিক করলাম। ঠাকুরমশাই, হ্যাঁ বলি, ও ঠাকুরমশাই, গেলেন কোথায়? দরজা হাট করে খোলা তো ঠাকুরমশাই। আমাদের চির পরিচিত বসার ঘর থেকে গলা খাঁকারি দিয়ে তারানাথ আহ্বান জানাল, চলে এসো এই ঘরে। ঘরে ঢুকে দেখলাম আরও এক ভদ্রলোক বসে আছেন তারানাথের সম্মুখে। বয়স তার তারানাথের কাছাকাছি, নয়তো অল্প বিস্তর বেশি হলেও কম হবে। আমাকে দেখে অকৃপণ হেসে আমাকে তার পাশে বসার জায়গা করে দিলেন। পোশাক দেখে মনে হলো শহুরে মানুষ নন। শহরের লোকেদের অন্তর থেকে আন্তরিকতা যেন দিন দিন কপুরের মতো উবে যাচ্ছে। নেহাত এনাদের মতন সহজ সরল গ্রাম্য মানুষগুলো আছে বলেই এখনো এই অকৃত্রিম ভালো লাগাগুলো মাঝে মধ্যেই মনের গহীন থেকে উকি দিতে পারে। আমাদের পরবর্তী প্রজন্ম এই ভালো লাগার ছোঁয়া পাবে কিনা জানি না। ভদ্রলোকের আহ্বানে সাড়া দিয়ে আমিও হাসি বিনিময় করে ওনার পাশে গিয়ে বসলাম। উনি আমাকে নমস্কার জানিয়ে বললেন, অধমের নাম ফণী মোহন বসু। আমিও নমস্কার জানিয়ে নিজের নাম জানি। আমি আপনার থেকে বয়সে অনেকটাই ছোট। আমাকে বিভূতি বলে সম্বোধন করলেই খুশি হব। বেশ, তাই হবে। তা আপনিও কি ঠাকুর মশাইয়ের যজমান নাকি? এর উত্তর আমি দিই। আসলে ইনি আর এনার এক বন্ধু কিশোরী। আমার কেউ না হয়েও অনেক কিছু। এই বয়সে এসে মাঝে মধ্যে যখন নিজেকে বড় অপ্রয়োজনীয় মনে হয়, ঠিক তখন এনারা এসে আমাকে আমার পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। আজ যে জীবন আমি বাঁচছি তা তো আমার নিজেরই বেছে নেওয়া। তাই
এই জীবন নিয়ে কোনো অভিযোগ করা আমার সাজে না। এনারা দুই বন্ধু আমার জীবনের গল্প শুনতে ছুটে এলেও তার এক বিন্দু বিশ্বাস করেন না, বুঝলে ফণিমোহন? তারানাথের বক্তব্য শুনে যেন ভীষণ অবাক হলো ফণিমোহন। দুই হাত জোর করে মাথায় ঠেকিয়ে বললেন, সে কি বলছেন ঠাকুর মশাই? আপনার মতো জ্ঞানীর দর্শন পাওয়া যে বড় পুণ্যের। আপনার দয়াতে তো কত মানুষের জীবন সংসার যে রক্ষা পেয়েছে তারই অত্যা নেই। আচ্ছা, তা আপনি ওনাদের জানাননি কেন? সেসব কি বলিনি ভেবেছ? সেসব ওদের কাছে গাঁজাখুরি গল্প মাত্র। আপনি যে কত বড় জ্ঞানী আর পরোপকারী তা আমার থেকে ভালো আর কে জানেন বলুন? হ্যাঁ, আপনি না থাকলে যে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যেত সে কথা বলুন ওনাকে। আমি তো তার সাক্ষী আছি। এই কথাটা তো উনি নিশ্চয়ই বিশ্বাস করবেন। ওনার গল্প কি বলেছেন ইতিপূর্বে? মনে হয় বলা হয়নি তোমাদের। আমি নিজেও তো সে কথা ভুলেই গিয়েছিলাম। ফণিমোহন একদিন আমার কাছে তার সমস্যা নিয়ে আসলেও সেই সমস্যার সমাধান করতে গিয়ে কখন যেন আত্মীয়ের মতো হয়ে গেছেন বুঝতেই পারিনি। এটা তো আপনার মহানুভবতার পরিচয়। উপকার করেও ভুলে যেতে পারেন অনায়াসে। আমাকে কি ঘটনাটা বলবেন দয়া করে? বলছি, একটু সবুর করো। আগে একটু চায়ে গলা ভিজিয়ে নি, তারপর বলছি। ঠাকুরমশাই, আমার জন্য চা বলবেন না। দুপুরে যা খেয়েছি সেটা হজম করতেই হাঁটতে বেরিয়েছিলাম, সেই পথেই আপনার বাড়ি চলে আসে। আবার যদি... এ তো আরও উত্তম। চা খাবার হজম করার ভালো দাওয়াই। ভরা পেটে চা খেলে খাবার হজম হতে সাহায্য করে। দাঁড়াও, চারিকে বলে আসি চা দিতে। তোমাকে আর উঠতে হবে না বাবা, আমি গরম গরম পরোটা বেগুন ভাজা চা করে এনেছি। আমি যে এসেছি তুই কি করে টের পেলি রে মা? আমি তো দরজা খোলা পেয়েই ঘরে ঢুকে গেছি। আপনি যখন বাবাকে ডাকছিলেন আমি তখনই বুঝে গেছি এ নিশ্চয়ই কাকাবাবু। চারির বুদ্ধি কিন্তু দিন দিন বেশ বিকশিত হচ্ছে। বেশ চৌকস নজর থাকে ওর চারিদিকে, কি বলেন? আমার কথায় তারানাথের চোখে মুখে একটু গর্ব ফুটে উঠল। চারি লজ্জিত হয়ে ঘরের ভিতরে চলে গেল। আমি চায়ের কাপটা তুলে নিলাম। তারানাথ তার চিরাচরিত ভঙ্গিতে কিছুক্ষণ চুপ করে গল্পটা সাজিয়ে নিলেন, তারপর বলা শুরু করলেন। আজ থেকে তাও কম করে 10 বছর আগের ঘটনা হবে। কি বলো ফণিমোহন? হ্যাঁ ঠাকুর মশাই, এই তো নাতির বয়স হবে সামনের আশ্বিনে। তাহলে ঠিক 11 বছর আগের ঘটনা হবে ঠাকুর মশাই। হ্যাঁ, 11 বছর আগে অনেক যজমানদের মতো ফণিমোহন এসে উপস্থিত আমার এই বাড়িতে। ঘুমের অভাবে চোখের নিচে কালি পড়ে আছে, মাথার চুল উস্কো খুস্কো, মুখে চিন্তার ছাপ স্পষ্ট। মধুসুন্দরী দেবীর দেওয়া শক্তির সুবাদে তিনি যে সন্তানকে নিয়ে চিন্তায় আছেন তা বুঝে গেছি, কিন্তু আসল ঘটনাটা যে কি সেটা তো জানতে হবে। ওনাকে জিজ্ঞেস করলাম সমস্যাটা কার, ছেলের না মেয়ের। আমার প্রথম প্রশ্ন শুনে ফণিমোহন তো অবাক। তা অবাক হব না বলুন? সেই প্রথম দেখা তো আমাদের। আমার বিষয়ে কিছুই তো জানার কথা নয় ওনার। প্রথম প্রশ্ন শুনেই বুঝেছিলাম একদম ঠিক লোকের কাছে এসে পড়েছি। ইনিই পারবেন আমার মেয়ের জীবন বাঁচাতে। তা হয়েছিল কি আপনার মেয়ের? সেটাই তো জানলাম না এখন, সেটা আগে বলুন। সে ঘটনা ঠাকুর মশাই বলবেন। বলুন বলুন ঠাকুর মশাই। ফণিমোহন বলল তখন আমাকে। মাত্র কদিন আগে মা মরা মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম পাশের গ্রামে। নিজের মেয়ে বলে বলছি না, আসলে আমার মেয়েটা খুব নিরীহ গোছের, মানুষের সেবা করতে জানে খুব। মা মরার পর সারা সংসারের দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল।
সেদিক থেকে কেউ তার ত্রুটি ধরতে পারবে না। এমন মেয়ের বিয়ের পাকা কথা দেবার আগে আমি সময় নিয়ে পাত্র তার পরিবারের ব্যাপারে খোঁজ খবর নিই ভালো করে। মেয়ের বাবার সময় চাওয়াকে অনেক পাত্রপক্ষ ধৃষ্টতা মনে করতেই পারে, তবে এনারা খুব স্বাভাবিকভাবেই আমার সময় চাওয়াতে সম্মতি দিয়েছিল। সকলেই বলল, শুধু পাত্র নয়, তার পরিবারের সকলেই খুব ভালো। তবে আরও একটা কথা কানে এলো, ওদের বড় ছেলে প্রথম পক্ষের বউ, তার মাথায় কী সব যেন গন্ডগোল ছিল বলে সে গলায় কলসি বেঁধে পুকুরে ঝাঁপ দিয়েছিল। সেটা নিয়ে কিছুদিন কানাঘুষো চলছিল। বউয়ের বাড়ির লোক এসে বেশ ঝামেলা করেছিল। তাদের সুস্থ স্বাভাবিক মেয়েকে পাগল সাজিয়ে নাকি শ্বশুর বাড়ির লোকরাই তাকে মেরে ফেলেছিল। কিছুদিন পর অবশ্য সেসব ধামা চাপা পড়ে যায়। তারপর সেই ছেলে আবার বিয়ে করে দিব্যি সংসার করছে, আর কোনো ঝামেলা নেই। আমি ভাবলাম এমন তো হতেই পারে যে সত্যিই মেয়েটা পাগল, মাথায় গন্ডগোল হয়েছিল। বাপের বাড়ির লোকেরা সত্য গোপন করে তাকে বিয়ে দিয়েছিল। এখন তারা অমন সত্য স্বীকার নাই করতে পারে। পাত্রের পরিবার যদি সত্যি খারাপ হতো তবে পরের বউটারও তো সমস্যা হতো, তাই নয় কি? তা তো হয়নি। সে যখন সেখানে সুখে সংসার করতে পারছে, তখন আমার মেয়ে শ্যামলীও পারবে। শ্যামলীর মতো মেয়েকে ভালো না বাসার খুব কঠিন কাজ। সব দিকে বিবেচনা করে ওখানেই মেয়ের বিয়ে স্থির করলাম। সবাই বলতো মেয়ের কপাল জোরে এমন বর পরিবার পেয়েছে। আমার শুধু ওদের বড় বউয়ের কথা মনে পড়লে মাঝে মধ্যেই মনে হতো, ভুল করছি না তো কিছু? হ্যাঁ, ইষ্ট নাম জপ করে ওইখানেই শেষ পর্যন্ত মেয়ের বিয়ে দিলাম। বিয়ে প্রথম রাত কাল রাতি ভালোভাবেই কাটলো। বাড়ির সকলেই নতুন বউকে দেখে খুব খুশি। বাড়ির লোকেরাও শ্যামলীর সুবিধা অসুবিধার কথা খেয়াল রাখলো। পরের দিন বউ ভাত, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। ভাত কাপড়ের অনুষ্ঠানও খুব আড়ম্বর করে করলেন ওনারা। রাতে গিয়ে মেয়েকে খুশি দেখে বেশ নিশ্চিন্ত হলাম। না, তবে ভুল সিদ্ধান্ত নিইনি আমি। মনে সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটিয়ে সে রাতে দু চোখ ভরে ঘুমালাম। কিন্তু হায় রে নিয়তি, তখন কি আর জানতাম এই ঘুম জীবনের শেষ আরামের ঘুম হতে চলেছে। হ্যাঁ, দুদিন বাদে অষ্টমঙ্গলায় আমার ভাইপোরা শ্যামলীকে আনতে গেলে ওরা ওদের সাথে শ্যামলীকে পাঠালেও জামাইকে পাঠালো না। জামাই ছাড়া মেয়ে বাড়ি ফিরে এসেছে দেখে অন্তর্মহলে কান্নার রোল উঠল। মেয়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না। তবে কি মেয়েকে সুখী দেখলাম সে সবই আমার ভ্রম? হ্যাঁ, ওর মা বেঁচে থাকলে সে তার মেয়ের সব কথা জানতে পারত, কিন্তু আমি তো ওর বাপ। যাই হোক, আমি শেষ পর্যন্ত লজ্জা শরম ছেড়ে মেয়েকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। সে যা বলল তার কারণ তো কিছুই বুঝতে পারলাম না। এমন কি বলল? ফুলশয্যার রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। রাতে প্রকৃতির সাড়া দেওয়ার প্রয়োজন বোধ করাতে উঠে তোমাদের জামাইকে ডাকলাম। সে বেচারারও কদিন ধরে খুব ধকল গেছে। ক্লান্ত শরীরে ঘুমে এতটাই ডুবেছিল যে আমার ডাকে সাড়া দিলেও উঠে বসতে পারছিল না। অবস্থাপন্ন বাড়ি ওদের। একটু দূরে ঘরের পেছনের দিকে পুকুর পাড়ের জঙ্গলের কাছে কিছুটা জায়গা আমার শ্বশুরমশাইয়ের আমলেই ঘিরে দিয়েছিলেন, যাতে বাড়ির মেয়েদের রাতের বেলা দূরে যেতে না হয়। আগের রাতে সব ব্যবস্থা আমার যা বুঝিয়ে দিয়েছিল। জামাইকে আর ডাকাডাকি না করে আমি একাই বের হয়ে গিয়েছিলাম ঘর থেকে। বাস্তু থেকে বের হতেই বাকি সারা রাস্তা নুপুরের আওয়াজ শুনতে পেলাম। প্রথমে ভেবেছিলাম আমার নিজেরই নুপুরের আওয়াজ বুঝি। ফেরার সময় মনে পড়ল গত রাতে আমার পায়ে নুপুর দেখে
শাশুড়ি মা যেন একটু ভয় পেয়ে গিয়েছিলেন। কি যেন ভেবে একটু পরে বলেছিলেন, ছোট বৌমা, আমাদের গ্রামের মেয়ে বউদের পায়ে নূপুর পরা বারণ। তুমিও পড়ো না, তবু তোমার যদি মন চায় তুমি নূপুর পড়ো, তবে ওই ঝুমঝুমিটা খুলে নিও। শাশুড়ির কথা মতো আমি তো গত রাতেই ঝুমঝুমিটা খুলে ফেলেছিলাম। আমার পায়ের নুপুরে তো শব্দ হওয়ার কথা নয়। আশেপাশে চোখ বুলিয়ে কাউকে দেখতে পেলাম না, তবে এই শব্দ কোথা থেকে আসছে? আমি হাঁটলে তবেই এই শব্দ হচ্ছে, আমি থেমে গেলে সেই শব্দও বন্ধ হয়ে যাচ্ছে। সকলে চিরকাল বলে এসেছে আমি খুব সাহসী। সত্যিই জীবনে কখনো সেরকমভাবে ভয় অনুভব করিনি সেদিনের আগে। হৃৎপিণ্ডের গতি যেন দ্বিগুণ বেড়ে গেল। আমি পা চালিয়ে বাস্তুর ভিতরে ঢুকতেই সেই নুপুরের আওয়াজ ধীরে ধীরে দূরে যেতে লাগলো। দৌড় দিতে গিয়ে অনেক দূরে লাল পাড়ে সাদা শাড়ি পরা এক মহিলার আবছা অবয়ব দেখতে পেলাম। ওনাকে দেখে নিজের মনকে সান্ত্বনা দিলাম। গ্রামের কেউ মনে হয় প্রকৃতির ডাকে সাড়া দিতে এসেছিল আমার মতোই। আর তখন আর মাথায় আসেনি শাশুড়ি মা যে বলেছিলেন এই গ্রামের মেয়ে বউরা নুপুর পরে না। কথাটুকু বলে হরিমোহন একটু দম নিতে থামলো। আমি ভাবলাম ওনার কথা মনে হয় শেষ। আমি বললাম, এইটুকু ঘটনার জন্য জামাই ছাড়া শ্যামলীকে বাপের বাড়ি পাঠিয়ে দিল ওর শ্বশুর বাড়ির লোকজন। আমি তো কোনো যুক্তি খুঁজে পেলাম না এর মধ্যে। ঘটনা এখানেই শেষ হলো না ঠাকুরমশাই, এরপর আরো কিছু ঘটনা আছে। শ্যামলী বলল, এসব ঘটনার পর মন এতটাই অশান্ত হয়ে গেল যে কিছুতেই ঘুম আসছিল না। তোমাদের জামাইকে ডেকে বলবো ভাবলাম, ডাকলাম ওনাকে, এবারও কথা কইতে পারলেন না। চিন্তা করতে করতে ভোরের দিকে আমার চোখ লেগে এলো। স্বপ্নে এক মাঝবয়সী ভদ্রলোককে দেখতে পেলাম। ওনার চোখ মুখ দেখে মনে হচ্ছিল উনি খুব কষ্টের মধ্যে আছেন, কিছু যেন বলছেন আমাকে, কিন্তু কি বলছেন তা আমি কিছুই শুনতে পাচ্ছি না। সকালে ঘুম ভাঙার পর সাধারণ দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে চাইছিলাম, তার হলো না। স্নান সেরে ঠাকুর ঘরে যেতে গিয়ে চোখে পড়ল রজনীগন্ধার মোটা মালা পরানো আমার শ্বশুরমশাইয়ের ছবিটার ওপর। প্রথম দিন গৃহপ্রবেশ করার পর শ্বশুরমশাইয়ের ছবিতে প্রণাম করার সময় এক ঝলকে ওনার ছবিটা দেখেছিলাম। স্বপ্নে দেখা ভদ্রলোকের সাথে এনার চেহারার যে খুব মিল। কাছে গিয়ে ভালো করে ছবিটা দেখছি, এমন সময় শাশুড়ি মা ঠাকুরঘর থেকে বের হয়ে এলেন। ছবিটা খুঁটিয়ে দেখছি দেখে তিনি জিজ্ঞেস করলেন, ওটা তোমার শ্বশুর মশাইয়ের ছবি, কি দেখছ অত মন দিয়ে? মা, ওনাকে না আমি কাল রাতে স্বপ্নে দেখেছি। উনি কিছু বলতে চাইছিলেন, কিন্তু ওনার কথা আমি কিছুতেই বুঝতে পারিনি। আমার এই কথা শুনে শাশুড়ি মায়ের মুখ কেমন পাংশুটে বর্ণ হয়ে গেল নিমেষেই, যেন তিনি খুব ভয় পেয়ে গেছেন। নিজেকে যতটা সম্ভব সামনে নিয়ে তিনি জিজ্ঞেস করলেন, কাল রাতে কি তুমি একা আমাদের বাস্তুর বাইরে গেছিলে? না মানে রাতে একটু। আমার কথা শেষ করতে না দিয়ে অধৈর্য হয়ে তিনি জিজ্ঞেস করলেন, রাতে কি কারো নূপুরের শব্দ পেয়েছ? উনি জানলেন কি করে? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ মা, রাতে যখন আমি উঠেছিলাম ঠিক তখনই গ্রামের থেকে এক লাল পাড় সাদা শাড়ি পরা এক মহিলাও এসেছিলেন সেখানে কাজ সারতে। ওনার নূপুরের শব্দ পেয়েছি। কখন যে আমার যা চৈতালি পেছন থেকে এসে সব কথা শুনেছে আমি টেরই পাইনি। আমার কথা শেষ হতেই দিদি বলল, কিন্তু মা, আমাদের গ্রামের কেউ তো নূপুর পরে না, তবে নূপুরের শব্দ আসবে কোত্থেকে? তাছাড়া লাল পাড় সাদা শাড়িও তো কেউ পরে না। তবে ছোট কাল রাতে কাকে দেখেছে? দিদির প্রশ্ন শুনে যেন আমার শাশুড়ি মায়ের রক্ত শুকিয়ে গেল। গম্ভীর স্বরে তিনি বললেন, শোনো, আমাকে যা বলেছ বলেছ, আর কাউকে এসব কথা বলো না ছোট বৌমা। আর বড় বৌমা, এসব কথা যেন 5 কান না হয়। আমি আর দিদি মাথা নেড়ে সম্মতি দিলাম। শাশুড়ি মা দ্রুত পায়ে চলে গেলেন পুজো শেষ না করেই। এসবের কারণ কিছুই আমি বুঝতে পারলাম না। দিদিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দিদি ভাই, মা এভাবে কেন চলে গেলেন?
কারণ তো আমিও কিছুই বুঝলাম না ছোট। রাতে তোমার জামাইকে বললাম সব কথা, শুনে উনিও বেশ চিন্তায় পড়ে গেলেন। আজ যখন দাদারা আমাকে আনতে গেল, তখন শাশুড়ি মা দাদাদের বললেন, বাবারা, তোমরা এসেছো বোনকে নিতে, নিয়ে যাও। তবে আমার ছোট ছেলে এখন যেতে পারবে না, ওর বিশেষ কিছু কাজ এসে গেছে। তোমরা বোনকে নিয়ে যাও, ও পরে যাবে খন। দিদির কাছে জানতে পারলাম যে তোমার জামাই আসবে না। কি অপরাধে আমাকে ওরা তাড়িয়ে দিলেন তাও জানালেন না। কথা শেষ করেই মেয়ে আমার কান্নায় ভেঙে পড়ল। সে সময় আমার কি করা উচিত তা বুঝতে পারলাম না। বারবার ওদের বড় বউয়ের পরিণতির কথা মনে পড়তে লাগলো। এ সময় মেয়ের কাছে থাকা বেশি দরকার বুঝে সেদিন আর কোথাও বেরোলাম না। ওনারাও কোনো পণ দাবি না করলেও আমি আমার সাধ্যমতো সব সাজিয়ে মেয়ের বিয়ে দিয়েছি, নিজের সর্বস্ব দিয়ে। সেই মেয়ে যদি অষ্টমঙ্গলার দিন একা বাপের বাড়ি ফিরে আসে, তবে সেই বাবার মনের অবস্থা একবার ভেবে দেখুন। হ্যাঁ, কুমারী মেয়ে ঘরে থাকা আলাদা ব্যাপার, আর বিয়ের পরে ফিরে আসা মেয়ের ভবিষ্যৎ কি হবে? স্থির করলাম পরের দিন সকালে একবার বেয়াইয়ের বাড়ি যাব। তার অবশ্য দরকার পড়ল না। জামাইয়ের বড় দাদা পরের দিন সকালে এলেন আমাদের বাড়িতে, সাথে আরো একজন বয়স্ক লোক। বিয়ের দিন এনাকে দেখেছি। উনি সম্পর্কে জামাইয়ের কাকা, নাম আদিত্যনাথ। বিয়ের দিন ইনি বরকর্তা হয়েছিলেন। যতই কষ্ট হোক না কেন, মেয়ের বাবার মাথা সব সময় নত থাকতে হয়। যথাসাধ্য আপ্যায়ন করে ঘরে নিয়ে বসালাম। জল খাবারের আয়োজন করে ঘরে পাঠালো শ্যামলী। ওনারা সেগুলো কোনো কিছুতেই হাত লাগালেন না। জামাইয়ের দাদা অবিনাশী প্রথম কথা বলতে শুরু করলো। বলছি কাকাবাবু, কাল ছোট বৌমা একা এসেছে দেখে নিশ্চয়ই আপনি বুঝে গেছেন যে কোথাও তো নিশ্চয়ই কোনো সমস্যা আছে। সমস্যাটা কি সেটাই তো বুঝতে পারছি না। শ্যামলী মাও তো কিছুই বলতে পারল না। সে তো স্বপ্নে আমার বাবাকে দেখেছে। এটা কি এমন বড় অপরাধ হলো যে আপনারা ওকে বাড়ি থেকে কিছু না বলে বার করে দিলেন? হ্যাঁ, আহা, আপনি ভুল বুঝছেন বেআই মশাই। ছোট বৌমাকে আমরা বাড়ি থেকে বের করে দিইনি। হ্যাঁ, তবে কিছু কথা আপনাকে আগে বলা হয়নি। সেসব যে বলার দরকার হবে তা আমরা কেউ ভাবতেও পারিনি। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে আপনার কিছু কথা জানার প্রয়োজন আছে বই কি। সেই কারণেই বৌদি আমাদেরকে এখানে পাঠালো। দেখুন দেখুন, আমি আমার সর্বশেষ সম্বলটুকু মেয়ের বিয়েতে শেষ করে দিয়েছি। নতুন করে কিছু পণ দেবার মতো ক্ষমতা। না না কাকাবাবু, আপনি যেমন ভাবছেন ঘটনাটা তেমন নয়। আমরা পণ চাইতে আসিনি। বৌমাকে আমাদের খুব ভালো লেগেছে, তাই এই বিয়ে স্থির করা হয়েছিল। আসলে আসলে বিয়ে নিয়ে ইতিপূর্বে আমাদের কিছু তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্যই আমাদের প্রচেষ্টা চলছে। বৌমাকে নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। আসলে আমার বর্তমান স্ত্রী আমার দ্বিতীয় পক্ষ। বৌমার সাথে এখনো পর্যন্ত যা যা ঘটেছে ঠিক তাই তাই ঘটেছিল আমার প্রথম পক্ষের স্ত্রীর সাথেও। প্রথমে আমরাও আপনার মতো সাধারণ স্বপ্ন ভেবে এসবে গুরুত্ব দিইনি, কিন্তু কিন্তু যত দিন গেছে সমস্যা তত বেড়েছে, বই কমেনি। একদিন সকালে উঠে আমার স্ত্রীকে পুরো বাড়িতে খুঁজেও পাওয়া গেল না। সবাই চারিদিকে খুঁজছি। এমন সময় আমার স্ত্রীর দেহ ভেসে উঠল বাড়ির পেছনের পুকুরে। কান্নায় গলা বুঝে এলো অবিনাশের। কথা বলার মতো অবস্থা থাকলো না তার। পরের কথাগুলো বললেন আদিত্যনাথ বাবু। ভোগান্তির কিন্তু এখানেই শেষ হলো না। বৌমার বাপের বাড়ির লোকজন নালিশ করলো আমার বৌদি আর আমার ভাইপোরা মিলে নাকি বৌমাকে হত্যা করেছে।
সেই নিয়ে দুই পরিবারের মধ্যে দারুণ মন কষাকষি শুরু হলো। একে তো ঘরের বউয়ের মৃত্যু, তার উপর এইসব মিথ্যে অপবাদ। সে এক ভয়ঙ্কর দিন গেছে আমাদের সকলের। এবার আবার একই রকম ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে ছোট বৌমার ক্ষেত্রে। এসবের কারণ আমরা এখনো জানি না। আপনার কাছে বৌদির আবেদন বলতে পারেন, যতদিন না এসবের সুরাহা হয় ততদিন ছোট বৌমা আপনার কাছেই থাক। সমস্যার সমাধান হলে পরিমল নিজেই এসে ছোট বৌমাকে নিয়ে যাবে। আপনারা তো আপনাদের কথা বললেন, সে নয় আমি বুঝলাম, কিন্তু সমাজের বাকি লোকরা, হ্যাঁ, তারা তো আমার মেয়ের জীবনটাই অতিষ্ঠ করে দেবে। স্বামীর পরিত্যক্তা মেয়ের যে সমাজে কোনো সম্মান নেই দাদা, সম্মান নেই। কি করে বাঁচবে আমার মেয়েটা, বলতে পারেন? হ্যাঁ, কি করে বাঁচবে? আপনার অবস্থা আমরা বুঝতে পারছি, কিন্তু আপনাকে দেখে এই কদিনে যতটা চিনেছি তাতে ছোট বৌমা যে আপনার প্রাণ সেটা ভালো মতোই বুঝতে পারছি। ওখানে থাকলে ওর যদি বড় বৌমার মতো কিছু হয়ে যায় তখন আমরা কোন মুখে আপনার সামনে এসে দাঁড়াবো বলুন তো? তাহলে আমার মেয়েটার কি হবে বেআই মশাই? হ্যাঁ, আমাদের এক কুলগুরু আছেন, এখন তিনি দূরে কোথাও গেছেন বটে, তবে কদিনেই ফিরে আসবেন। বৌদি তাকে খবর পাঠিয়ে দিয়েছেন, উনি আসলেই কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করে দিতে পারবেন। ততদিন একটু ধৈর্য ধরুন বেআই মশাই। বাবার কাছে মেয়ের জীবনের চেয়ে সবচেয়ে দামি তো কিছু নেই। তাছাড়া এনারা মানুষ হিসাবে তো খুবই ভালোই মনে হয়। নিশ্চয়ই ওনারা এর একটা বিহিত করে ঘরের বউকে ঘরে নিয়ে যাবেন, এই আশাতেই বাপ বেটি দিন গুনতে লাগলাম। ওনারা বলে গেলেন কুলগুরুর সাথে সাক্ষাতের পর ওনারাই খবর পাঠাবেন। সপ্তাহ 2 কেটে গেল। বিয়ের উপলক্ষে যে সব আত্মীয়রা এসেছিলেন সবাই যে যার বাড়ি ফিরে গেছেন ততদিনে। বাপ বেটিতে একে অপরের মুখ চেয়ে নিজের কষ্ট নিজের মনে চেপে ভালো থাকার অভিনয় করার চেষ্টা করছি। এর মধ্যে শ্যামলী আর কোনো স্বপ্ন দেখেনি বা ওই নূপুরে সেই শব্দ শুনতে পায়নি। এমন সময় একদিন আমাদের গ্রামে সুবল বাড়িতে এলো। খুড়ো, ও খুড়ো, বলি বাড়ি আছো নাকি? কে? আমি সুবল গো খুড়ো। আয় আয় বাবা, আয়, ঘরে আয়। তা কি মনে করে এই এতদিন পরে বুড়োকে মনে পড়লো? হ্যাঁ, বলি ও মা শ্যামলী, শ্যামলী দেখ সুবল এসছে, একটু চা করবি মা? জল বসিয়ে দিয়েছি বাবা, এক্ষুনি হয়ে যাবে। তা বাবা কি মনে করে? মানে বলছি খুড়ো, কটা কথা কানে এলো, তাই ভাবলাম তোমার জানা উচিত, তাই আর কি। আহা, এত ইতস্তত করছিস কেন? বল কি হয়েছে? হ্যাঁ, কাল একটু শ্যামলীর শ্বশুর বাড়ির দিকে গিয়েছিলাম একটা কাজে। ওখানে গিয়ে শুনলাম ওরা নাকি জামাইয়ের আবার বিয়ের কথা ভাবছে। শ্যামলীর নাকি মাথার দোষ ছিল, বিয়ের আগে সেসব গোপন করে বিয়ে দেওয়া হয়েছে, ওদের নাকি ঠকানো হয়েছে। আমরা তো ছোট থেকে শ্যামলীকে বড় হতে দেখেছি, কই সেরকম তো কিছুই দেখিনি। তাই মনে হলো ওরা হয়তো লুকিয়ে বিয়েটা সারতে চাইছে। তোমরা হয়তো এসবের কিছুই জানো না, তাই আর কি বলতে এলাম খুড়ো। বিশ্বাস করুন ঠাকুর মশাই, সুবলের কথা শুনে আমি যে নিজের মধ্যে ছিলাম না। এই কথা শ্যামলী জানতে পারলে কি হবে কে জানে। না না না, শ্যামলীকে এসব বলা যাবে না। ঘরের দরজার কাছে বাসন পড়ার আওয়াজ হলো। হায় রে কপাল, চা দিতে এসে শ্যামলী সব শুনে ফেলেছে। কি বলবো এবার ওকে? পরিস্থিতি সুবিধার নয় বলে সুবল চলে গেল সেদিন। যাওয়ার আগে বলে গেল, বলছি খুড়ো, চা অন্য একদিন এসে খাবোক্ষণ। ছোট মুখে বড় কথা হচ্ছে জানি, তবু বলছি
এসব আমারও শোনা কথা। তুমি বরং একবার বেয়াই বাড়ি গিয়ে খোঁজ জানো। মেয়ের বিয়ের ব্যাপার তো, লোকের কথা শুনে কিছু সিদ্ধান্ত নিও না, কেমন? আমি আসি আজ। আমি শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। কিসের সম্মতি তা বোঝার ক্ষমতা তখন আর নেই। মাথার কাজ করছে না। নাওয়া খাওয়া ছেড়ে তখনই রওনা দিলাম বেয়াইয়ের বাড়ির দিকে। পৌঁছতে পৌঁছতে দুপুর গড়িয়ে গেল। গিয়ে দেখি বাড়ির বাচ্চা ছেলেরা খাওয়া সেরে আঁচাচ্ছে। এই সময় আমাকে দেখে একটু চমকে গেলেও খুব তাড়াতাড়ি নিজেদের সামলে নিল। জামাই এগিয়ে এলো। বাবা আসুন আসুন, ভিতরে আসুন। এখানে বসতে আসিনি বাবা। কথায় বলে মেয়ে শ্বশুর বাড়ির অন্ন জল গ্রহণ করা মেয়েদের বাবার বারণ। আর আমার মেয়েকে তো তোমরা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাকে তাড়িয়ে দিয়েছ। তোমাদের সাথে আমার সম্পর্কটা ঠিক কি? হ্যাঁ, তার নাম নেই। যাক যাক, সে কথা। শুনলাম তুমি নাকি আবার বিয়ের পিড়িতে বসতে চলেছ। তা কথাটা কি সত্যি? হ্যাঁ, ঘরে আসুন, ঘরে আসুন মেসোমশাই। সকাল থেকে তো পেটে কিচ্ছুটি পড়েনি মনে হচ্ছে। দুমুঠো মুখে তুলুন আগে, তারপর বসে কথা বলি আমরা। এবার তো আবার গলায় দড়ি দেবার সময়। এখন এখন গলা থেকে কিছু নামবে না, কিচ্ছু নামবে না। এমন বলবেন না মেসোমশাই, সবটা শুনুন আগে। আর তো শোনার মতো কিছু নয় বাবা। এমন দিন দেখবার আগে মেয়েটা মরে গেলেই হয়তো ভালো হতো। ওর মরার পরে আমিও চোখ বুঝতে পারতাম। এখন তো তাকে ফেলেও মরতে পারবো না। তোমাদের ছলনার ফল ভোগ করার জন্য আমাকে বাঁচতে হবে আমাকে। বড় খোকা, ওনাকে ঘরে বসতে বলো। এসব কথা বাড়ির দরজায় দাঁড়িয়ে হয় না। আমি কথা বলবো ওনার সাথে। ঘরে নিয়ে গিয়ে বসা ওনাকে। মেয়ের সংসার বাঁচাবার যদি বিন্দুমাত্র সম্ভাবনা থেকে থাকে, তা যেন আমার রাগের কারণে শেষ না হয়ে যায়। এই কথা ভেবে বিনা বাক্য ব্যয় অবিনাশের পিছু পিছু ঘরে গিয়ে চুপ করে বসলাম। চারদিকে নজর বুলিয়ে মনে মনে ভাবলাম, এই ঘরে আমার শ্যামলী মায়ের ঘুরে বেড়ানোর কথা ছিল, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল। মেয়ের বাড়ির অন্ন জল গ্রহণ করবেন না বললেন, তাই একটু লুচি ভেজেছি, খেয়ে নিন, তারপর না হয় কথা বলি। ওনার কথা শুনে আমি চুপ করে বসে আসি। এই দেখে উনি কিছুক্ষণ অপেক্ষা করে বললেন, দেখুন বেয়াই মশাই, আপনার মেয়ের সাথে যা ঘটেছে বা ঘটছে তা ওর জন্য প্রথম হলেও আমরা এর আগেও এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। তার পরিণতি খুব একটা সুখকর হয়নি। স্ত্রীর মৃত্যুর পর আমার বড় ছেলে প্রায় উন্মাদ হয়ে গেছিল। সে যে কোনোদিন স্বাভাবিক হবে সেই আশা আমরা ত্যাগই করেছিলাম। আমাদের কুলগুরুর আদেশে তার আবার বিয়ে দিলে তবে সে সুস্থ হলো। আপনার মেয়ের ক্ষতি আমরা কেউ চাই না। এবারেও কুলগুরু শরণাপন্ন হতে তিনি বললেন, দেখ মা, আমি আমার দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি তোদের বাড়ির ছেলেদের উপর এক কালো ছায়া পড়েছে। এই ছায়া ওদের প্রথম বিবাহকে কিছুতেই সফল হতে দেবে না। বেশি জোর করলে ছেলে বা বউ দুজনের একজন অথবা দুজনকেই হারাতে হবে। তবে এর প্রতিকার কি বাবা? স্পষ্ট করে বলতে গেলে এর কোনো প্রতিকার নেই, তবে রক্ষা একটাই, কোনোভাবে যদি ছেলেদের দ্বিতীয়বার বিয়ে দেওয়া যায় তবে সে বেঁচে যাবে। আমাদের কুলগুরুর কথা আমার বড় ছেলের বেলায় অক্ষরে অক্ষরে মিলে গেছে। তখন যদি জানতাম পরিমলের ভাগ্যে এমন কিছু লেখা আছে, তবে তার প্রতিকার না করে আপনার মেয়ের সাথে বিয়ে দিতাম না। যা কিছু হয়েছে তা আমাদের অজান্তেই হয়েছে।
এখন আপনিই বলুন কি করা উচিত। বাবা মা হয়ে আমরা তো আর সন্তানকে নিশ্চিত মৃত্যুর পথে যেতে দিতে পারি না। সিদ্ধান্ত এখনো নিইনি কিছুই। তবে এটা সত্যি যে আমরা পরিমলের দ্বিতীয়বার বিয়ের কথা বিবেচনা করছি। আমি তো তোমাকে আগেও বলেছি আমি এসব মানি না। কুসংস্কারে বিশ্বাস করে আমি আর বিয়ে করব না। তাতে আমার যা হওয়ার হবে। শ্যামলীকে তোমরা তো বাঁচিয়ে দিয়েছ, আশা করি সে এখন নিরাপদ। এখানে থেকে যদি আমার কিছু হয়ে যায় তো বাকি জীবন শ্যামলী বৈধব্য পালন করলেও ওর জীবনে সেরকম বিশেষ পরিবর্তন কিছু হবে না। কিন্তু শুনে রাখো, আমি দ্বিতীয় বিয়ে আর করছি না। শুনছেন তো বেআই মশাই, শুনুন কি রকম কথা বলছে। একটা মেয়ের জীবনে বৈধব্য যেন খুব সুখের। স্বামীর পরিত্যক্তা হয়ে বাপের বাড়ি পড়ে থাকাটা যে সুখকর নয় বেয়ান। তার উপর যদি পাগল হওয়ার অপবাদ জোটে তো কথাই নেই। আমার কথাটুকু বলে আর ওখানে অপেক্ষা করলাম না, বের হয়ে এলাম। বেয়ান আমার কথায় একবারে তেলে বেগুনে চলে উঠলেন। রেগে কি যেন সব বলছিলেন, সেদিকে কান না দিয়ে আমি বের হয়ে এলাম। এদিকে আমার মেয়ের জীবন আর অন্যদিকে মেয়ের সতীন। কোনো দিক দিয়েই তো মেয়ের জীবন তো ভালো থাকার কোনো আশা দেখতে পাচ্ছি না ঠাকুর মশাই। আমার তো বয়স হয়েছে, আমার কিছু হলে তারপর মেয়েটার কি হবে? হ্যাঁ, শুনেছি আপনি নাকি তন্ত্র সাধনা করে অনেক কিছু শক্তি অর্জন করেছেন। আমার মেয়ের জীবনটা শেষ হওয়ার হাত থেকে বাঁচান ঠাকুর মশাই, বাঁচান। দেখুন, আপনি যেমন ভাবছেন আমি তত বড় কিছু নই। মধুসুন্দরী দেবীর থেকে পাওয়া কিছু বিশেষ শক্তি আছে বটে, তা দিয়ে আমি যতটা সম্ভব আপনাকে সাহায্য করার চেষ্টা করব। সাহায্য করার আগে আমাকে একবার সেই স্থানে গিয়ে দেখতে হবে। আমাকে নিয়ে চলুন। বলছি কি ঠাকুর মশাই, আমি ওদের বাড়িটা আপনাকে দেখিয়ে দেবো, তবে আপনাকে যে আমি যেতে বলেছি সেটা বলবেন না দয়া করে। এমনিতেই ওরা লোকের কাছে বলছে আমার মেয়ে নাকি পাগল। এরপর হয়তো বলবে আমি আপনাকে দিয়ে ওদের অনিষ্ট করার চেষ্টা করছি কেন? নিশ্চিত কিছু করছি বলেই রটিয়ে দেবে। তাতে আমার মেয়ের সংসার বাঁচার যেটুকুনি আশা নিয়ে এসছি তার আর কিছুই থাকবে না। শেষ দিন যা ঘটলো। ঠিক আছে, আপনি বাড়ি যান, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। সেদিন পরিমলদের ঠিকানা বুঝিয়ে ফণিমোহন চলে গিয়েছিলেন। আমি দুদিন পর বের হলাম সেই ঠিকানার উদ্দেশ্যে। গ্রামে পৌঁছে অস্বাভাবিক কিছুই বুঝতে পারলাম না। পথেই মাঝবয়সী এক ভদ্রলোকের সাথে দেখা হলো। আমাকে উদ্দেশ্যবিহীনভাবে ঘুরতে দেখে তিনি জিজ্ঞেস করলেন, আপনাকে তো আগে এ গায়ে দেখিনি। ভিনগা থেকে এসেছেন নাকি? কাউকে খুঁজছেন? আমার এক বন্ধুর নিবাস ছিল এ গাঁয়ে। এখন এখানে আছেন কিনা জানি না। পাশের গাঁয়ে এসেছিলাম একটা কাজে, ভাবলাম যাওয়ার আগে খোঁজ খবর নিয়ে যাই। তার নাম কি বলুন তো আপনার বন্ধুর? নলিনী চরণ। পদবিটা ঠিক মনে পড়ছে না, তবে কায়স্থ ছিল। মনে হয় আমি যার কথা ভাবছি উনি হবেন। তবু একবার জিজ্ঞেস করে নেওয়া ভালো। চলুন আমার সাথে, আমি নিয়ে যাচ্ছি ওনার বাড়িতে। তা কেমন আছে নলিনী? আগে চলুন, যদি উনি হন তো ওনার পরিবারের থেকেই সব শুনবেন। কিছুক্ষণ চলার পরেই পৌঁছে গেলাম একটা বাড়ির দোরগোড়ায়। ফণিমোহন যা বর্ণনা দিয়েছিলেন তাতে এটাই হবার কথা। আমার সঙ্গী অবিনাশের নাম ধরে ডাকতে ডাকতে যখন উঠোনে প্রবেশ করল, তখন আর আমার মনে কোনো সন্দেহ থাকলো না। একদম ঠিক জায়গাতেই এসেছি।
অন্দরমহল থেকে এক মাঝবয়সী ভদ্র মহিলা বের হয়ে এলেন। ফণিমোহনের থেকে শোনা ঘটনায় এনার পরিচয় আন্দাজ করতে পারলাম না। আরে পুতুল দিজে, কবে এলে? এই তো কাল বিকেলে এসেছি। ভালো আছো তো? তোমার সাথে উনি কে? ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। ইনি নলিনীদার খোঁজ করছিলেন গায়ে। এই নামে তোমাদের ছাড়া তো আর কারোর কথা মনে পড়লো না, তাই এখানে নিয়ে এলাম। নলিনীদার বন্ধু বলছেন, একবার যদি নলিনীদার একটা ছবি দেখাতে পারতে তাহলে উনি নিশ্চিত হতে পারতেন। দাঁড়াও দাঁড়াও, বৌদিকে ডেকে দিচ্ছি। বৌদি, ও বৌদি, একবার বাইরে আসবে, কেউ দাদার খোঁজ করতে এসেছেন। কে এসেছে ঠাকুরজি? এবার এই পুতুলদের পরিচয় একটু পরিষ্কার হলো আমার কাছে। সম্পর্কে শ্যামলীর পিসি শাশুড়ি হবেন ইনি, যিনি বাইরে বের হলেন তাঁর পরনে সাদা শাড়ি, বেশ গোলগাল চেহারায়, রাশভারী এক ভদ্র মহিলা। ভুল না করলে ইনি অবিনাশ আর পরিমলের মা। আমাকে দেখে একটু সময় নিরীক্ষণ করে বললেন, আপনাকে আগে কখনো দেখেছি বলে তো মনে হয় না। নমস্কার বৌঠান, আমাকে না চেনারই কথা আপনার। নলিনীর সাথে যখন আমার শেষ দেখা হয় তখনও আপনাদের বিয়ে হয়নি। তা আপনার মতো কারোর কথা তো ওনার মুখে কখনো শুনিনি। আমার বেশভূষার দিকে নজর বুলিয়ে পুতুলদি বললেন, বৌদি শেষের দিকে দাদা ওনার এক পরিচিত তান্ত্রিকের কথা বড় বলতেন। শেষ সময়ের আগে পর্যন্ত ওনাকে খোঁজার বহু চেষ্টা করেছিলেন, কিন্তু খুঁজে পাননি। ইনি সেই তান্ত্রিক নন তো? ননদের কথা শুনে যেন একটু সুর নরম হলো প্রতিমা দেবী। আমাকে বললেন, আপনি ভেতরে আসুন। আমার সাথে আসা লোকটি আর ভিতরে ঢুকলেন না, দরজার থেকে বিদায় চেয়ে নিলেন। এই স্বল্প সময়ের আলাপে ওনার নামটাও জানা হলো না আমার। প্রতিমা দেবী নিজেই আমাকে পথ চিনিয়ে নিয়ে গেলেন। বসার ঘরের পাশ দিয়ে একটা ছোট্ট গলি মতো জায়গা দিয়ে অন্দরমহলে যাবার পথ। সেখানেই একটা ছবিতে এখনো একটা শুকনো রজনীগন্ধার মালা ঝুলছে। সাদা ধুতি পাঞ্জাবি পরা বেশ রোগা এবং লম্বা চেহারার এক লোক। আন্দাজ করলাম ইনি প্রতিমা দেবীর স্বামী। ছবিটার কাছে গিয়ে দাঁড়ালাম। অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি দেখে প্রতিমা দেবী বললেন, চেনেন ওনাকে? ওনার প্রশ্নের মাধ্যমে উনি যে আমার পরিচয় যাচাই করতে চাইছেন তা বেশ বুঝলাম। বেশ বুদ্ধিমতী এবং আধুনিক মনের মানুষ। আমি যে সময়ের কথা বলছি সে সময় ঘরের বৌঝিরা পরপুরুষের সামনে সচরাচর আসতো না, কিন্তু আমার সাথে কথা বলার সময় ওনার মধ্যে কোনো জড়তা লক্ষ্য করলাম না। ছবিটার দিকে তাকিয়ে মনে হলো সত্যিই হয়তো উনি আমার বহুদিনের পরিচিত। মানুষ চোখে যেন ওনার যুবক বয়সের চেহারা দেখতে পেলাম। বললাম, এটা বুঝি শেষ দিকের ছবি? চেহারা বেশ খারাপ হয়েছিল দেখছি। হ্যাঁ, শেষের দিকে কি যেন চিন্তায় চিন্তায় শেষ হয়ে গেলেন। বলতেন ওনার এক তান্ত্রিকের সাথে পরিচয় আছে, তার দেখা পেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যাটা কি ছিল? সেটা আমি বহুবার জিজ্ঞাসা করেছি, কিন্তু আমাকে পরিষ্কার করে উনি কিছুই বলেননি। ও আচ্ছা, তাহলে আজ চলি। যার সাথে দেখা করতে এসেছিলাম সেই যখন নেই। একটু বসুন। প্রথমবার এলেন, খালি মুখে চলে গেলে যে আপনার বন্ধুর আত্মা শান্তি পাবে না। বৌমা চা বসিয়েছে। কথা শেষ হতে হতেই ঘোমটা দিয়ে এক মহিলা চা জল খাবার নিয়ে ঘরে প্রবেশ করলো। খাবার গুছিয়ে রেখে আমাকে প্রণাম করলো। বেশ লক্ষ্মীমন্ত মেয়ে, সুগৃহিণীর লক্ষণ ওর মধ্যে আছে। আমি প্রাণ ভরে তাকে আশীর্বাদ করে প্রতিমা দেবীকে বললাম, আপনার বৌমা সাক্ষাৎ মা লক্ষ্মীর রূপ, যত্নে রাখবেন। বউটি লজ্জা পেয়ে ভিতরে চলে গেল। প্রতিমা দেবী
এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, মিছে বলবো না, ঈশ্বর আমার 2 ছেলের কপালেই ভালো বউ লিখেছেন, কিন্তু তার সাথে এদের 2 ভাইয়ের কপালে কেন যে এমন অভিশাপ লিখলেন। কোন অভিশাপের কথা বলছেন? আপনি চাইলে আমাকে বলতে পারেন। আপনাদের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে। তারপর আমাকে বলতে ইতস্তত বোধ করছেন দেখে বললাম, অসুবিধা থাকলে বলার দরকার নেই। সেরকম মনে হলে ছেলেদের সাথে আলোচনা করে পরে খবর পাঠাবেন। ঠিকানা দিয়ে যাব। আজ উঠি বললেও তখনও উঠতে পারিনি। দরজার পর্দার আড়াল থেকে বড় বউ বলল, মা, আপনার ছেলেরা আপনাকে একবার ভেতরে আসতে বললেন। ও আচ্ছা, বলো, আসছি। একটু যদি অনুমতি দেন তো ভেতর থেকে ঘুরে আসি। আপনি একটু বসুন, জলখাবার শেষ করুন। ছেলেরা কি বলছে একটু শুনে আসি। আমি সম্মতি দিতেই উনি ভেতরে চলে গেলেন। একা ঘরে চারিপাশটা পর্যবেক্ষণ করতে লাগলাম। কোনো অশুভ শক্তির ছায়া থাকলে যেমন হওয়ার কথা, এখানে তেমন কোনো লক্ষণ নেই। তবে এখানের বাতাসে কেমন একটা গুমট ভাব হয়ে আছে, যেন বাতাস এই কিছুটা জায়গার মধ্যে আবদ্ধ হয়ে আছে, চলাচল করতে পারছে না। এটা তো গ্রীষ্মের সময় নয়, এই ঋতুতে তো এমন হয় না। আর বাড়িটা যথেষ্ট খোলামেলা। বাস্তুর দক্ষিণ দিকেই একটা বড় পুকুর, তাকে ঘিরে বেশ বড় এলাকা জঙ্গল হয়ে আছে। এমন ঘরে তো বাতাস দৌড়ানোর কথা। আমার ভাবনায় ছেদ ফেলে প্রতিমা দেবী তার ছোট ছেলে পরিমলের সাথে ঘরে প্রবেশ করলেন। এ কি, আপনি তো এখনো কোনো খাবার ছুঁয়েই দেখেননি। আমার খাওয়া নিয়ে ব্যস্ত হবেন না। এ হলো আমাদের বড় ছেলে অবিনাশ, আর এই আমার ছোট ছেলে পরিমল। ওদের আপনার কথা বললাম, তাই ওরা আপনার আশীর্বাদ নিতে এসেছে। অবিনাশ এগিয়ে এসে আমার পা ছুঁয়ে প্রণাম করতে তাকে আশীর্বাদ করলাম। পরিমল প্রণাম করতে করতে বলল, আপনাকে হয়তো ঈশ্বর পাঠিয়েছেন আমাদের সাহায্য করতে। বাবা হয়তো আপনার অপেক্ষা করতে করতেই চলে গেলেন। সচরাচর আমি মিথ্যের আশ্রয় নিই না। আজ কি মতি হতে যে মিথ্যেটা বললাম, এদের বিশ্বাস দেখে অনুশোচনা হলো। তবে বলে যখন ফেলেছি, এখন আর সেটা শুধরে নেবার সময় নেই। যদি ভালোই সব ঠিক হয়ে যায়, তবে যাওয়ার আগে এদের সত্যিটা বলে যাব। নিজের চিন্তায় এতটাই মগ্ন হয়ে পড়েছিলাম যে প্রণামকারীকে আশীর্বাদ দিতে হবে সেটা খেয়ালই ছিল না। প্রতিমা চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, পরিমলের মধ্যে কি খারাপ কিছু লক্ষণ দেখছেন ঠাকুরমশাই? ওনার কথায় আমার সম্বিত ফিরল। পরিমলের প্রণাম নিতে গিয়ে আনমনা হয়ে গেছি বলে প্রতিমা দেবীর মনে কু ডাকতে শুরু করেছে, তা ভালো মতো বুঝতে পারলাম। একেই বলে মায়ের মন। ওনাকে আশ্বস্ত করে বললাম, না, তেমন কিছু তো দেখছি না। তোমার ডান হাতটা একটু দেখি বাবা। গ্রহের প্রভাবে এখন সময় একটু খারাপ যাচ্ছে, তার জন্য মানসিক শান্তি একটু বিঘ্নিত হলেও বড় ক্ষতি কিছু হবে না। পরিমলের দ্বিতীয় বিয়েটা সুখের হবে তো ঠাকুরমশাই? পরিমলের হাত আমি ভালো করে দেখেছি। ওর হাতে একটাই বিবাহ রেখা আছে। প্রতিমা দেবীর কথা সংশোধন করে বললাম, আপনার ছোট ছেলে দ্বিতীয়বার বিয়ে দেবেন কেন? হাতের রেখা দেখে যা বুঝেছি, তাতে এই সময়ের মধ্যে তার বিয়ে হয়ে যাওয়া উচিত। স্ত্রী ভাগ্য আপনার ছোট ছেলেরও খুব ভালো, আপনার বড় ছেলের মতো। আসলে তখন যে কথাটা বলবো ভাবছিলাম, আমাদের কুলগুরু বক্তব্য অনুযায়ী আমাদের বংশের ছেলেদের বিবাহিত জীবনে কোনো কালো ছায়া এসে পড়েছে। তার প্রভাবে এদের 2 ভাইয়ের প্রথম বিয়ে সফল হবে না। আমার বড় ছেলের প্রথম স্ত্রীর মৃত্যু হয়েছে
দক্ষিণের ওই পুকুরে ডুবে। মৃত্যুর আগে সে অনেক অস্বাভাবিক কিছু দেখতে পেত। সকলে বলতো তার মাথায় গন্ডগোল আছে, কিন্তু বিয়ের আগে তার এসব কিচ্ছু উপসর্গ ছিল না। তার মৃত্যুর পরে অবিনাশকে নিয়ে জমে মানুষে টানাটানি শুরু হয়। বড় বউ নাকি অবিনাশকে সাথে নিয়ে যেতে চেয়েছিল। তখন আমাদের কুলগুরু এসে রক্ষা করেন বড় বউয়ের হাত থেকে। গুরুদেব আমাদের বাস্তু ভিটে সুরক্ষিত করে দেন। বললেন সত্তর অবিনাশের দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করতে। ওনার কথা মতো অবিনাশের বিয়ের পর থেকে ধীরে ধীরে সব স্বাভাবিক হতে শুরু করে। সেসব কথা ভুলে ছোট ছেলের বিয়ে দিলাম। সেই একই উপসর্গ শুরু হলো ছোট বৌমার মধ্যেও। ওর জীবনহানি আর পরিমলের বেহাল দশা হবার হাত থেকে বাঁচাতে ছোট বৌমাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু তার বাবা তো ঘর বেয়ে আমাদের দোষারোপ করে গেলেন। কুলগুরুর নির্দেশ শীঘ্রই পরিমলের দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করতে হবে, তাতে পরিমলের সম্মতি নেই। এত বড় ছেলে, তাছাড়া বিয়ের সম্পর্কে তো জোর করা সম্ভব নয়। আপনার কাছে আশা ছিল আপনি পরিমলকে বুঝিয়ে বলবেন। এখন উল্টে আপনি বলছেন ওর ভাগ্যে দ্বিতীয়বার বিয়ে লেখা নেই। তবে কি আমার ছোট ছেলে সংসারই হবে না? আপনি আমার কথাটা ভালো করে শোনেননি অথবা বোঝেননি। আমি বলেছি প্রথম স্ত্রীর সাথে তার সংসার না হবার কোনো কারণ নেই। তবে কি ছোট বউকে ফিরিয়ে আনবো? আনার পর তার সাথে খারাপ কিছু হয়, তবে কি ওর বাবা আমাদের ছেড়ে কথা বলবেন? তাছাড়া নিজের স্বার্থে সেই মেয়েটাকে বিপদের মুখে ঠেলে দেবার অধিকার তো আমাদের নেই। আপনাদের যদি আপত্তি না থাকে তবে আমাকে কটা দিন সময় দিন, দেখি যদি আপনাদের মন থেকে ভয় দূর করতে পারি। সে তো আমাদের সৌভাগ্য। আপনি এখানে থেকে কটা দিন ব্রাহ্মণ সেবার সুযোগ দিলে আমাদের পুণ্য সঞ্চয় হবে। ঠাকুর, এখানে আপনার যাতে কোনো রকম অসুবিধা না হয় তার সমস্ত ব্যবস্থা আমি করে দেবো ঠাকুর। আর যদি কিছু লাগে তাও জানাবেন। আপনাকে খুশি করার যথাসাধ্য চেষ্টা করব আমরা। শুধু আমাদের পরিবারকে এই বিপদ থেকে রক্ষা করুন ঠাকুর, রক্ষা করুন। দেখো বাবা, প্রতিটা মানুষের খিদে থাকে। কারোর খাবারের খিদে, কারোর টাকার খিদে, আবার কারোর জ্ঞানের খিদে। আমার আবার ছোট থেকেই অজানাকে জানার বড় খিদে ছিল। এখন সংসার ধর্ম পালনের জন্য অর্থ উপার্জন করার চেষ্টা করতে হয় বটে, তবে তোমাদের সাথে কেন এসব হচ্ছে তা এখনো জানি না। তবে জানার সেই খিদেটা আবার চাগার দিয়েছে। অবিনাশ, তুই বরং ঠাকুর মশাইকে তোদের ঘরের পাশের ঘরটাতে নিয়ে যা। আমি ওনার দুপুরে খাবারের সব ব্যবস্থা করে নিয়ে ডেকে পাঠাচ্ছি। এখন সব জোগাড় করে রান্না শেষ করতে করতে বিকেল গড়িয়ে যাবে। তার থেকে বরং দুপুরে দুটো চিড়ে খেয়ে নেব। রাতে রান্নার কথা ভাববো। এখন অনেক কাজ। দেরি না করে বাস্তু ভিটের চারিপাশটা একটু ভালো করে ঘুরতে বের হলাম দুপুরের খাবার খেয়েই। বলা তো যায় না, যদি কিছু সন্দেহজনক পাই তো আমার কাজ সারতে সুবিধে হবে। শ্যামলী ফণিমোহনকে বলেছিল যা ঘটেছে তা বাস্তব সীমানার বাইরে, আর শ্যামলীর শাশুড়িও ওকে জিজ্ঞেস করেছিলেন সেই রাতে শ্যামলী বাস্তু ভিটের বাইরে গেছে কিনা। এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটা কাঠবাদাম গাছের তলায় এসে দাঁড়াতেই দক্ষিণা বাতাসে মন প্রাণ জুড়িয়ে এলো। অজানা কোনো এক ধরনের ফুলের সুবাস যেন শরীরের সমস্ত ক্লেশ হরণ করে মন উৎফুল্ল করে দিল। আহা, এই না হলে গ্রামের সুখ। এমন খোলা হাওয়া মঠ লেনে তো কল্পনাও করা যায় না। এত বছর ধরে শহরে বাস করেও ঠিক শহুরে হয়ে উঠতে পারলাম না। এই বয়সে এসেও ভিতর থেকে সেই গ্রাম্য বালকটাই রয়ে গেছি। কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আরও কিছুটা এগিয়ে গেলাম প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে। তেমন কিছু চোখে পড়ল না। বিকেল পড়তে শুরু করলে আমিও পা চালিয়ে ফিরতে লাগলাম পরিমলদের বাড়ির পথে। সেই কাঠবাদাম গাছটার দিকে নজর যেতেই মনে হলো আরও কিছুক্ষণ এখানে জিরিয়ে যায়।
না, এখন জিরাতে বসলে ফিরতে ফিরতে অন্ধকার নেমে যাবে। গ্রামের অন্ধকার পথে অন্য কিছু না হলেও সাপের ভয় থেকেই যায়। সেই সাপ তো আর তান্ত্রিককে চিনবে না রে বাবা। তেমন হলে দেবে তার দাঁত দুটো বসিয়ে, তখন আর শ্যামলী আর পরিমলের ভাঙা সংসার জোড়া দেওয়া হবে না। এসব ভাবতে ভাবতে সেই কাঠবাদাম গাছ পিছনে ফেলে বেশ কিছুটা এগিয়ে আসতেই আবার সেই গুমট ভাবটা অনুভব করতে শুরু করলাম। মনের প্রসন্নতাও ধীরে ধীরে বিলিয়ে যেতে লাগলো। হোক না হোক এই কাঠবাদাম গাছের আশেপাশে কোনো না কোনো রহস্য তো অবশ্যই আছে। ফিরে গিয়ে অবিনাশকে এ ব্যাপারে জিজ্ঞেস করাতে সে কিছু বলতে পারল না। পরিমলকে সামনে পেয়ে তাকে জিজ্ঞেস করতে সে বললে, দক্ষিণের পুকুর পার করে কিছুটা এগোলে আমাদের সীমানা, সেটা জানি। ওই ব্যাপারে আর তো কিছু জানি না। আপনি একবার মা অথবা পিসির সাথে এই বিষয়ে কথা বলে দেখুন। ওনারা পুরনো লোক, ওনারা যদি কিছু জেনে থাকেন তো জানবেন। পরিমল কথাটা বলার পর মনে করে দেখলাম, এই যে আমি বদ্ধ পরিবেশের আভাস পাই, এটা শুধু এদের সীমানার মধ্যে প্রবেশ করার পরেই পাই। গ্রামের অন্য স্থানের পরিবেশ তো বেশ ভালো। এখানে যে কোনো অশুভ শক্তির প্রাদুর্ভাব আছে তাও নয়। তেমন হলে মধুসুন্দরী দেবীর দেওয়া শক্তির জোরে তা অনুভব করতে পারতাম। তবে আর কি হতে পারে? তবে কি এটা বাস্তুদোষ? পরিমল সঠিক উপায় বলেছে। একবার প্রতিমা দেবী আর পুতুলদির সাথে কথা বলতে হবে। পরিমলকে দিয়েই অন্দরমহলে খবর পাঠালাম। কিছুক্ষণ পরে দুজনেই এসে হাজির হলেন। আপনাদের থেকে কিছু কথা জানার ছিল। বলুন ঠাকুরমশাই, কি জানতে চান? নলিনীর সাথে বিয়ে করে কি আপনি এ বাড়িতেই এসেছিলেন? হ্যাঁ। তবে তখন এই বাড়িটা হয়নি। আগে আমাদের বাড়ি ছিল ওদিকটায়, যেখানে পুকুর দেখছেন। সেখানে আমাদের ছোটবেলায় শীতলা মায়ের মন্দির ছিল। বারুণীর সময় বিরাট পুজো হতো। আশপাশের গাঁয়ের থেকেও কত লোক আসতো পুজো দিতে। আমাদের তখন খুব মজা হতো। সেই সময় তো খাবারের দোকান এত ছিল না। মন্ডা মিঠাই যা মেলায় পাওয়া যেত তাই সম্বল। আর পাওয়া যেত বিরাট বড় বড় বাতাসা। মায়ের পুজোয় তো তাই দেওয়া হতো। আবার আম বারণের সময় মাকে আম দিতে হতো। সে খেয়ে তো আর পেট ভরবে না, তাই সকলে বাড়ি থেকে মুড়িও আনতো। পুজো দিয়ে ওখানেই কোনো গাছের তলায় সকলে বসে খেয়ে জিরিয়ে তবে বাড়ি যেত। দাদার বিয়ের আগের বছরই তো মুখুজ্জেদের সাথে গোল বাঁধলো। আমরা কায়স্থ হয়ে কি করে মায়ের পুজো করছি সেই নিয়ে কি তুমুল বচসা। শেষ পর্যন্ত ওরা জোর করে মায়ের প্রতিমা তুলে নিয়ে গেল। দাদা বাধা দিতে গেলে ওদের লাঠিয়ালদের আঘাতে দাদার মাথা ফাটলো। সেই দাগ তো বৌদিও দেখেছো, বলো? দেখেছি বটে, তবে এইসব ইতিহাস আমি জানতাম না। মায়ের মন্দির ছিল বললেন যে, তা সেই মন্দির এখন কোথায়? সে কি আর পাকা ঘর ছিল ঠাকুরমশাই যে তার চিহ্ন থাকবে? মুরলি বাঁশের দরমা দিয়ে ঘিরে মন্দির করা ছিল। মন্দির ছোট হলে কি হবে? আমাদের মা ছিলেন খুব জাগ্রত। যার যা অসুখ হতো মায়ের কাছে এসে বললে সব অসুখ সেরে যেত। ঠাকুরদা বাবাকে দেখেছি, কঠিন রোগের ওষুধ দিত। ওষুধ দেবার কাজে দাদা ওদের সাথে অনেক কিছু শিখেছিল। বাবা আর ঠাকুরদা মায়ের প্রতি দাদার সমর্পণ দেখে খুব খুশি হতেন। সেই ওষুধের রোগ সারলে তারা অনেক ভেট আনতো আমাদের পরিবারের জন্য। ঠাকুরদার বাবা সেগুলো না নিয়ে তাদের বলতেন মায়ের পায়ে নিবেদন করতে। সে সময় মায়ের বাৎসরিক পুজোতে অনেক ঝাঁক বলিও হতো। মায়ের মন্দিরের জায়গায় পুকুর কে করলো? সে আর এক ঘটনা ঠাকুরমশাই। যারা দেখেনি তাদের কাছে এসব কেবল গল্প, কিন্তু আমরা তো সব ঘটতে দেখেছি নিজের চোখের সামনে। মুখুজ্জেরা জোর করে মায়ের মূর্তি নিয়ে যাবার পর থেকে সে কি বৃষ্টি শুরু হলো আর কি বলবো। দাদার মাথা ফেটে রক্ত বন্যা বইছে। অত বৃষ্টিতে বৈদ্য কবিরাজ কেউ এলো না।
অবশ্য শুধু বৃষ্টি ওদের না আসার কারণ ছিল না, ওরা এমনিতেও অসন্তুষ্ট ছিলেন আমাদের পরিবারের উপর। ওদের ওদের ধারণা ছিল যে ঠাকুরদা আর বাবা ওদের রোগী নিজের কাছে টেনে নিচ্ছেন। বিনা চিকিৎসায় দাদা পড়ে থাকলো। টানা 5 দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি চলল। দাদার অবস্থা ক্রমে খারাপ হচ্ছিল। এক সময় তো মনে হলো দাদাকে হয়তো আর বাঁচানোই যাবে না। শেষে ঠাকুরদার বাবা স্থির করলেন মা শীতলার নাম নিয়ে আজ পর্যন্ত তাদের জানা সমস্ত জ্ঞান দিয়ে দাদাকে বাঁচানোর শেষ চেষ্টা করবেন। এতদিন মায়ের ইচ্ছায় অবশ্য লোকেরা সুস্থ হয়েছে ঠিকই, আর যদি মা শীতলা চান তো দাদা অসুস্থ হবে। ওনারা দাদাকে নিয়ে একটা ঘরে দরজা বন্ধ করলেন। পরদিন যখন বাবা দরজা খুলল তখন দাদা চোখ মেলে তাকিয়েছে। সেদিন থেকে বৃষ্টিও কমে গেল। রোদ ঝলমলে সকালে আমরা দেখলাম মায়ের মন্দিরের জায়গায় জল ভরে গেছে। আমরা যে কটা ঘরে ছিলাম সে কটা ঘর ছিল এক ধারে। এই কটা ঘর বাদে সবকিছু একেবারে জলে ডুবে গেছে। মায়ের মন্দিরের কোনো চিহ্ন নেই সেখানে। এই কদিনের দাদাকে নিয়ে সকলে এতটাই ব্যস্ত ছিল যে সেদিকে কেউ খেয়ালই করেনি। করলেও কি লাভ হতো জানি না। মা যখন নেই তবে সেই খালি মন্দির থাকলেও আর কি বা হতো। সময়ের সাথে সাথে সকলেই মনের কষ্ট মনে চেপে রেখে সব কাজ করতে লাগলো। মাকে ফিরিয়ে আনতে অনেকবার ঠাকুরদা, বাবা আর পরে দাদাও মুখুজ্জেদের কাছে গেছে। ওরা কথা বলার বা ওদের কথা শোনার প্রয়োজনও বোধ করেনি। বাবা আর দাদা মিলে পরে আস্তে আস্তে এদিকে আলাদা ঘর তুলেছে। বৌদি আসার পর 3 তলা হলো। বলো না বৌদি। তোমার দাদাকে দেখেছি, রাতে ঘুম থেকে উঠে ঘুম মেরে বসে থাকতো। জিজ্ঞেস করলেও কিছু উত্তর দিত না। সেই করে যা যা বলতো তাই সত্যি হতো। দাদার ভর হতো। সে সময় দাদার কাছে যারা থাকতো তারা সকলেই অনেক কিছু জিজ্ঞেস করে নিত তাদের ভবিষ্যৎ নিয়ে। সেসব কথার কোনো কথা মিথ্যে হয়েছে বলে আমার অন্তত জানা নেই। যা বলতো তাই হতো। মুখুজ্জেদের কি হলো? সে খোঁজ আমি আর রাখিনি। আপনার দরকার হলে অবিনাশকে বলে দেখুন, আপনি বললে সে খোঁজ এনে দিতে পারে। দেখুন, এসব শুনে এটা তো বুঝেছি যে এই বংশের ছেলেদের বিবাহিত জীবন নিয়ে কোনো সংশয় নেই। থাকলে নলিনীও সংসার করতে পারতো না। সে তো একটা বিয়ে করেই জীবন কাটিয়ে দিল। তার মানে পরিমলের দ্বিতীয়বার বিয়েটা বাধ্যতামূলক নয়। তবে যে কুলগুরু বললেন, সেটাই তো জানতে এবং বুঝতে হবে কেন তাঁর এমন মনে হলো। ওনার সাথে কি দেখা করা সম্ভব? উনি তো ওনার শিষ্যদের বাড়ি বাড়ি ঘুরতে থাকেন। এখন কোথায় আছে জানা নেই, কবে আসবেন তাও কেউ জানে না। ওনার আশ্রমে খবর দিয়ে রাখতে হয়। উনি ফিরে আসলে তখন শিষ্যদের দিয়ে খবর পাঠান। আচ্ছা, ঠিক আছে। কাউকে বলুন আমাকে মুখুজ্জেদের ঠিকানা দিতে, ওদের সাথে দেখা করব। ওরা যদি জানতে পারেন আপনি আমাদের অতিথি হয়ে ওদের বাড়ি গেছেন তবে কেলেঙ্কারির শেষ থাকবে না। দেখা যে আমাকে করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি নিজেই খুঁজে নেব। মা শীতলার মন্দিরে দর্শন না করলে সমস্যার সমাধান হবে না। মায়ের মন্দিরে দর্শন পেলেন? গ্রাম বাংলায় মন্দিরের সন্ধান করলে না পাওয়ার কথা নয়। তা কি বললেন গিয়ে? আমাকে বিশেষ কিছু বলতে হয়নি। ওনারা আগে থেকেই জানতো আমি যে অবিনাশদের বাড়িতে এসে উঠেছি। তা আপনাকে দেখে ওরা কি বলল? প্রথমে তো অবাক হলো আমাকে ওদের বাড়িতে দেখে। বললাম, আপনাদের এখানে আসলাম শীতলা মায়ের দর্শন করতে। শুনেছি মা নাকি খুব জাগ্রত। আপনি তো অবিনাশদের অতিথি, জানেন তো ওরা আমাদের শত্রু। তা ঠিক কি শুনেছেন? খবরটা কি আগেই জানা ছিল নাকি অবিনাশ দিল? খবর যেখান থেকেই আসুক না কেন মায়ের মহিমা তো আর তাতে কমে যায় না। আমিও তো তাই বলি। মা তো মাই। মা যেখানেই থাকুক না কেন তার মহিমা তো একই থাকবে। আমি কি মাকে যত্ন করছি না? তা কেন করবেন না? যত্ন করবেন বলেই তো মাকে নিজের কাছে এনে রেখেছেন। আমার এবারের কথাটা ওনার খুব মনে ধরল। সুর একটু নরম করে বললেন, নলিনী তো তেমন কিছুই রটিয়ে গেছে। মা নাকি এখানে ভালো নেই।
নলিনীর ওই ভাঙা দরমার ঘরে নাকি মা ফিরতে চেয়ে নলিনীকে স্বপ্ন দিয়েছেন অনেকবার। আচ্ছা, আপনি তো দেখছেন মায়ের মন্দির, প্রতিদিন মায়ের জন্য অন্নভোগ রান্না করা হয়। আপনি বলুন, মা এখানে যতটা আরামে আছে ততটা আরামে কি ওরা রাখতে পারতো সে সময়? ওদের আর্থিক অবস্থা কি ছিল? সংসার তো চলতো মায়ের নামে ব্যবসা ফেঁদে, ওখানেই বরং মা কষ্টে ছিলেন। দেখুন, দেবদেবী নিয়ে অনেক চর্চা করেছি, এতটুকু বলতে পারি আর্থিক ক্ষমতায় কোনো দেবদেবী খুশি হয় না, বরং অহংকার ধ্বংসের দিকে ঠেলে দেয় মানুষকে। মায়ের ইচ্ছার বিরুদ্ধে মাকে এখানে না আনলেই ভালো করতেন, তাতে মায়ের রোষ থেকে রক্ষা পেতেন। মা রেগে গেলে আখেরে ক্ষতিটা আপনারই হবে। কী হবে, কিভাবে হবে তা জানি না, তবে ক্ষতি হওয়াটা নিশ্চিত। সময় করে একটু ভেবে দেখবেন, আপনি বা আপনার পরিবারের কেউ কি সুখী হয়েছেন মা আসার পর? মায়ের রোষ যে বড় ভয়ঙ্কর। বড় বড় বংশ ধ্বংস হয়ে গেছে ঈশ্বরের রোষে পড়ে। আমার শেষের কথাটা শুনে যেন একটু ভয় পেয়ে গেল মহাদেব। নিচু স্বরে কিসব বিড়বিড় করতে লাগলো। কিছু বললেন নাকি? আপনি তো বললেন ঠাকুর দেবতা নিয়ে অনেক চর্চা করেছেন। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমাকে সাহায্য করতে পারবেন। বলুন কি বলতে চান, আমার সর্বসামর্থ্য দিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আপনি আমাকে শত্রুর অতিথি ব্যতীত আর কিছু না ভাবতে পারলেও আমার থেকে কোনো অসৎ উপদেশ আপনি পাবেন না। আপনি যেমন বলেন আসলেই হয়তো তেমন কিছু হয়েছে। যবে থেকে মায়ের মূর্তি এই মন্দিরে এনে স্থাপন করা হয়েছে, তবে থেকে আমাদের পরিবারে কিছু না কিছু অসন্তোষ লেগেই আছে। আমাদের বংশ প্রায় নির্বংশ হতে চলেছে। পরবর্তী প্রজন্ম বলতে শুধু আমার ছেলে আছে, সেও অনেকদিন ধরে অসুস্থ। মনে হয় না সে বাঁচবে বলে। ওকে যদি বাঁচাতে পারেন তবে আমাদের বংশ বেঁচে যাবে। দেখুন না যদি কোনো উপায় থাকে। বয়স কত? কি অসুখ হয়েছে তার? 7 বছর বয়স হয়েছে। আজ প্রায় 7 মাস ধরে জ্বরে ভুগতে ভুগতে এখন হাঁটার শক্তিটাও হারিয়ে গেছে ঠাকুরমশাই। মহাদেব মুখুজ্জের কথা শুনে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। একবার এমনই এক জ্বরের কবল থেকে আমার ঠাকুরদা আমাকে বাঁচিয়েছিলেন। জড়াসুরের পুজো করে আমার জীবনের পরিবর্তে নিজের জীবন দিয়ে দিয়েছিলেন। ঠাকুরদার মতো ভুল করার পরামর্শ আমি মহাদেবকে দেব না। আমাকে অন্য উপায় খুঁজতে হবে, কিন্তু কি সেই উপায়? কি করে পাবো সেই উপায়ের সন্ধান? সেই সময় কিছুই জানা ছিল না আমার। মহাদেব মুখুজ্জের কাছে একটু সময় চেয়ে নিলাম। অবিনাশদের প্রধান ফাটকে দেখা হলো পরিমলের সাথে। আপনাকে এত চিন্তিত লাগছে কেন ঠাকুরমশাই? ও পরিমল, তুমি? হ্যাঁ ঠাকুরমশাই, আমি। কোনো সমাধান পেলেন? সেটাই তো খুঁজছি বাবা। কোথায় গেলে সমস্যার সমাধান হবে সেটাই ভাবছি। আরও অন্য কোনো সমস্যা আছে নাকি ঠাকুরমশাই? মহাদেব মুখুজ্জের একমাত্র ছেলে মৃত্যু শয্যায়, 7 বছরের ছেলে। কি দেখলো এখনো জীবনে? এখনই যদি জীবন দ্বীপ বুঝে যায়। হ্যাঁ, সে কি? আমাকে সবটা খুলে বলুন তো, দেখি আমি কিছু করতে পারি কি না। বাবা শীতলা মায়ের ওষুধ দেওয়ার বিদ্যে দাদাকে আর আমাকে শিখিয়ে গিয়েছিলেন। সেই বিদ্যে প্রয়োগে যদি ছেলেটার মুক্তি হয়, ওনারা রাজি হলে একবার চেষ্টা করে দেখতে পারি। যাই বলেন ফণিমোহন, আপনার জামাইটা কিন্তু হীরের টুকরো। কেউ না বলতেই শত্রুর বিপদে সাহায্যের হাত কজন বাড়িয়ে দিতে পারে। এই সমস্যার এমন সমাধান যে হতে পারে সেটা আমার মাথায় আসেনি, আর আসলেও এ কথা বলার সাহস আমার হতো না। ওরা 2 ভাই অযাচিত হয়েই আমার সাথে মুখুজ্জেদের বাড়ির সামনে পর্যন্ত গেল। আমি ওদের বাইরে অপেক্ষা করতে বললাম। মহাদেব মুখুজ্জের ব্যবহার কি হবে তা তো জানি না। যদি খারাপ কিছু দেখি তবে ওদের 2 ভাইকে বাইরে থেকে ফিরিয়ে নিয়ে চলে যাব, কিন্তু তেমন কিছু ঘটল না।
অবিনাশ আর পরিমল ওনার ছেলেকে সুস্থ করতে শত্রুতা ভুলে ওনার বাড়ি বয়ে এসেছেন জেনে মহাদেব মুখুজ্জে নিজে ওদের দুজনকে অভ্যর্থনা জানাতে বাইরে ছুটে গেল। ছেলেকে দেখে দুই ভাই নিজেদের মধ্যে আলোচনা করে বলল, দেখুন, আমরা আমাদের মতো চেষ্টা করছি, কিন্তু এ তো অনেক পুরনো ব্যাধি, স্বার্থে বেশ কিছু সময় লাগবে। যদি ধৈর্য ধরে মায়ের ওপর বিশ্বাস রেখে চিকিৎসা করাতে পারেন তবেই আমরা ওষুধ দেব। কদিন পরে অধৈর্য হয়ে চিকিৎসা ছেড়ে দিলে কিন্তু বিপরীত ফল হতে পারে। আপনি আপনি যা বলবেন আমি তাই করব। শুধু শুধু আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন। আমাদের কাজ শুরু হবার আগে একবার শীতলা মায়ের কাছে যেতে হবে। এখানে ছেলেকে নিয়ে আসুন। ওদের সাথে আমিও গেলাম মায়ের মন্দিরে। ওখানে আমার কোনো কাজ ছিল না, দর্শক হয়ে দেখলাম ওদের আচার অনুষ্ঠান। ঘন্টা দুয়েক ধরে প্রথমে মায়ের পুজো করলো ওরা, তারপর বাকি আচার শেষ করতে আরও 1 ঘন্টা লাগলো। মহাদেব মুখুজ্জে খুব জোর করছিল দুপুরে ওনার বাড়িতে খেয়ে আসার জন্য। পরে একদিন আসবো বলে আমরা সেদিন বের হয়ে এলাম। পরের সপ্তাহে আর একটা ঘটনা ঘটল। ফণিমোহন এসে পৌঁছলেন পরিমলদের বাড়ি। শেষবারে যখন এসেছিলেন তখনকার বার্তালাপের ফল এবারে মিলল। প্রতিমা দেবী বেয়াইকে দেখেই তেলে বেগুনে জ্বলে উঠল। আমি এখানে আপনাদের শুধু একটা কথাই বলতে এসেছি। মনে হলো কথাটা আপনাদের জানা দরকার। শ্যামলী মা ও শ্বশুর মশাইকে বারবার স্বপ্নে দেখেছে। এতদিন ওনার কথা শুনতে পারছিল না, গত পরশুর ওনার কথা সব বুঝতে পেরেছে। উনি বলছেন মা শীতলা মাকে ঘরে ফিরিয়ে আনতে মা নাকি এই বাড়িতে ঢুকতে পারছেন না। ওনার স্থান যেন কেউ দখল না করতে পারে, তার জন্য উনি সেই স্থান জল দিয়ে ভরে দিয়েছেন। মায়ের ঘোড়া আজও পুকুরের নিচে, যেখানে আগে মন্দির ছিল সেখানেই পোতা আছে। সেই ঘোড়ার জলে পৃথিবীর সব রোগ সারবে। বাস্তু ভিটের বাইরে গণ্ডি মুছে মায়ের আগমনের পথ যেন সুগম করা হয়। এইসব কথা আপনারা জানলেন কি করে? এসব তো বৌদিও জানে না। ওনার কথায় ভুলো না ঠাকুরজি, মেয়েকে এ বাড়িতে ঢোকানোর জন্য এসব বাহানা করছেন। তর্কের খাতিরে স্বপ্নের ব্যাপারটা যদি সত্যি বলে মেনেই নি, তবু তো ফাঁক থেকে যায় ওনার কথার। তোমার দাদা যদি কিছু বলার হতো তবে আমাদের বলতেন। ছোট বউকে না দেখে না চিনে ওকে এসব কথা কেন বলতে যাবেন উনি? না গো বৌদি, উনি মিথ্যে বলছেন না। মায়ের মন্দিরের নিচে যে ঘোড়া পোতা আছে সেটা দাদারই হাতে রাখা। সে ব্যাপারে ঠাকুরদা, বাবা আর দাদা ছাড়া বাইরের কেউ জানে না। আমি তখন খুবই ছোট, ঘটনাটার গুরুত্ব তখন বুঝতাম না। এখন ওনার কথা শুনে সব মনে পড়ছে। মেয়েকে জোর করে এখানে পাঠিয়ে পাগল সাজানোর চেয়ে বরং সারা জীবন আমার ঘরে বসিয়ে রাখবো। বেয়াই কেন আমার মেয়েকে বেছে নিলেন তা আমি জানি না। মনে হলো কথাটা আপনাদের জানানো দরকার, তাই জানিয়ে গেলাম। কি করবেন এখন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। চললুম, নমস্কার। ননদের কথায় দোটানায় পড়ে গেল প্রতিমা দেবী। এমন সময় আমাকে আসতে দেখে বলল, ঠাকুরমশাই, আপনি এসবের কিছু একটা বিহিত করুন। আপনার বন্ধু নাকি ছোট বৌমার স্বপ্নে এসে মা শীতলাকে ফিরিয়ে আনতে বলেছেন। পুকুরের তলায় মায়ের ঘোড়া তুলতে আদেশ করেছেন। পুকুর ছাঁচার জন্য লোক ডেকে পাঠান। ঘোড়া যদি সত্যই থেকে থাকে তবে তা তুলতে হবে। একটু মনে করে বলুন তো, এ বাড়ির চারিদিকে কখনো কি কোনো গণ্ডি কাটা হয়েছিল? বড় বউয়ের মৃত্যুর পর যখন কুলগুরু আসলেন তখন বাড়ির চারদিকে সাদা রঙের কিছু একটা দিয়ে দাগ টেনেছিলেন। ব্যাস, এবার পুরো ঘটনা বুঝতে আমার আর বাকি থাকলো না। আমার জানা জ্ঞান দিয়ে সেই গণ্ডির প্রভাব আমি মুছে দিলাম। আমার প্রক্রিয়া শেষ হতেই সেই গুমোট ভাবটা কেটে গেল। চারিদিক সুন্দর ধূপের গন্ধ ছড়িয়ে পড়ল, অথচ আশেপাশে কোথাও ধূপ জ্বলছে না।
স্বপ্নের কথা মতো সত্যই পুকুর ছেঁচে একটা মুখ ঢাকা ঘোড়া উঠল। এই ঘোড়ার জলে নাকি সব অসুখ সারানো সম্ভব। ঘোড়া ওঠার সাথে সাথে আর দেরি না করে অবিনাশ আর পরিমল সেই ঘোড়ার জল নিয়ে গিয়ে মহাদেব মুখুজ্জের ছেলের মুখে দিল। পরদিন সকালে ম্যাজিকের মতো ছেলে সুস্থ হয়ে গেল। সে সময় আমার ঠাকুরদার কথা খুব মনে পড়ছিল। সে সময় যদি মা শীতলার এই ঘোড়ার কথা উনি জানতে পারতেন, তবে অকালে ঠাকুরদাকে চলে যেতে হতো না। যাই হোক, সব কাজ মিটলে আমি মায়ের মূর্তি আবার আগের জায়গায় স্থাপন করার প্রস্তাব দিলাম। দেখলাম দুই পক্ষ তাতে খুশি মনে সায় দিল। মায়ের মূর্তি স্থাপনের ভার পড়ল আমার উপর। দিনক্ষণ দেখে দিন ধার্য করা হলো। বললাম, ছোট বৌমার ক্ষমতা ছাড়া এসব কিছুই সম্ভবপর হতো না। আগে ঘরের লক্ষ্মী ঘরে ফিরুক, তবে তো মা এখানে ফিরবে। কিন্তু ঠাকুর মশাই, আবার যদি কিছু ঘটে? ছোট বউ তো সাধারণ মেয়ে নয়। ও শ্বশুর আমাদের ছেড়ে ওকে কেন দেখা দিল? এটা ছোট বউয়ের দোষ নয়। নলিনী সকলের সাথে যোগাযোগ করে নিজের কষ্টের কথা বলতে চেয়েছিল, কিন্তু আপনাদের সকলের রাশভারী হওয়ার ফলে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেনি। যদি আমি ভুল না করি, তবে ছোট বৌমার নিশ্চয়ই তুলা রাশি। এই রাশির জাতক জাতিকাদের সাথে যোগাযোগ করা খুব সহজ, তাই মাধ্যম হিসেবে নলিনী ওকে বেছে নিয়েছে। সে না হয় ও শ্বশুরের সাথে যোগাযোগ হলো। আর লাল শাড়ি পরা যাকে রেখেছে, যে মহিলার নুপুরের শব্দ পেয়েছে সেদিন রাতে, সে তবে কে? তাকে এখনো চিনতে পারলেন না? নিজে আমাদের মা শীতলা, আগের বড় বউয়ের রাশি। নক্ষত্র নিশ্চয়ই মাধ্যম হওয়ার জন্য ভালো ছিল, তবে এসবের জন্য মাধ্যম যে হয় তার মানসিক চাপ খুব বেশি পড়ে। সাথে অনেকেই এদের অভিজ্ঞতার গুরুত্ব দেয় না। এই চাপ সহ্য করতে না পেরে আপনাদের আগের বড় বউ আত্মহত্যা করে, আর কুলদেবতা সব রকম শক্তি প্রবেশ রুখতে সুরক্ষা গণ্ডি টেনে দেয়। জেনে বুঝেই হোক অথবা না জেনেই হোক, সেই গণ্ডির ফলে প্রতি রাতে নিজের স্থানে ফিরে আসা শীতলা মাও বাধা প্রাপ্ত হন। সেই গণ্ডি মুছতে বলতেই মা ছোট বউকে দেখা দিয়েছিলেন, কিন্তু কোনো আদেশ করার সুযোগ তিনি পেলেন না। যাই হোক, এখন ঘরের লক্ষ্মী ঘরে ফিরিয়ে এনে মায়ের পুজোয় মন দাও। আর হ্যাঁ, সুযোগ করে একবার গয়া গিয়ে নলিনীর পিণ্ডদান করে ওকে মুক্তি দিও। প্রতিমা দেবী খুশি মনেই শ্যামলীকে বরণ করে ঘরে তুললেন। ফণিমোহনকে দেওয়া কথা মা শীতলার আশীর্বাদে আমি রাখতে পারলাম শেষ পর্যন্ত। শ্যামলী আর পরিমলের সংসার বেঁচে গেল, আর বাঁচল মুখুজ্জেদের বংশ। প্রতিবারের মতো বিশ্বাস অবিশ্বাসের তর্কে গেলাম না, তবে এটা ঠিক কথা, তারানাথের গল্প শুনে আমার গা বেশ ছমছম করছিল। গল্প শুনতে শুনতেই দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। এবার বাড়িতে ফিরতে হবে একা একা। অন্যদিন কিশোরী থাকে, আজকে কেউ নেই। গিন্নি মনে হয় এতক্ষণে রেগে বোম হয়ে আছে, আমাকে সামনে পেলেই গোলা বর্ষণ শুরু হবে। এতক্ষণ তোমরা শুনছিলে তারানাথ তান্ত্রিকের গল্প মা শীতলার পুনরাগমন। আজকের গল্প পাঠে ছিল আর্য, তারানাথ তান্ত্রিকের ভূমিকায় ছিল প্রীতম। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল তৃষা, ঋদ্ধি, রুবিনা, তানিশা, সৌভিক, নীল, সৌমদীপ, সুপ্রজা, সৌমজিৎ এবং দিব্যেন্দু। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দুর্বা, শব্দ সংযোজন, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল টিম দুরিন। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলেট থেকে সৌভিক। কেমন লাগলো আজকের গল্পটা? যদি এই গল্পটা তোমাদের ভালো লাগে, ভিডিওটিকে একটি লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটা দারুণ রোমাঞ্চকর গল্পের সাথে।
সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর শুনতে থাকো ফিকশন হান্ট। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।